তোমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্ট বিশেষত ফিল্মসের জন্য আলোচনা করব, মেন্সের জন্য এটা নয়। তবে যেহেতু বেসিক কনসেপ্ট একটু আলোচনা করব, তাতে তোমাদের মেন্সের জন্য কিন্তু এটা কাজে লাগবে। কারণ মেন্সে তো তোমাদের এই সিলেবাসটা আছে। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং যারা লিমিটেড ডিপার্টমেন্টে যারা পরিস্থিতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই চ্যাপ্টারটা প্রযোজ্য। তো এসো, যেহেতু আমার দু ধরনের ক্যান্ডিডেট আছে, অনেক বাচ্চারা আছে যারা ডাইরেক্টলি লিমিটেড ডিপার্টমেন্টাল পরীক্ষা, তাদের জন্য নয়, যারা ডাইরেক্ট পরীক্ষা দিবে তারা মোটামুটি ধরো 20, 25, 26 এরকম বয়সের আছো। যারা লিমিটেড ডিপার্টমেন্টের আছেন, যারা সার্ভিস অলরেডি করছেন, তারাও কিন্তু এই চ্যাপ্টারটা, তাদেরও এই চ্যাপ্টারটা আছে। তো তার জন্য দুজনকে সম্বোধন করে বলছি, ঠিক আছে? তো এসো আমরা অ্যাকাউন্টিং ফর ব্রাঞ্চেস ইনক্লুডিং ফরেন ব্রাঞ্চেস, এই চ্যাপ্টারটি কিছুটা অংশ, এখান থেকে 12 পৃষ্ঠা আছে, বিশেষত 3-4 পৃষ্ঠা আমি আজকে আলোচনা করার পরে 50টা মতো আমি এমসিকিউ আলোচনা করব। তারপরে যদি সময় থাকে, তারপরে যদি কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টটাও তোমাদের আছে, এটাও একটুকু আমি বেসিক জিনিসটা একটু আলোচনা করব। তো দেখো, অ্যাকাউন্টিং ফর ব্রাঞ্চেস ইনক্লুডিং ফরেন ব্রাঞ্চেস। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসলে ভালো হয়, শুনলে হয় না, যেহেতু এটা প্র্যাকটিক্যাল জিনিস হয়ে গেল। খাতা কলম নিয়ে বসলে ভালো হয়, একটুকু লিখলে মনে থাকে বেশি, ঠিক আছে? দেখো, introduction. A branch can be described as any establishment carrying on same activity as that carried on by the head of office of the company. কি বলছে? ব্রাঞ্চ আমরা কাকে বলবো? ব্রাঞ্চ আমরা সেখানেই বলবো একটা হেড অফিস কনসেপ্ট একটা আছে, একটা ব্রাঞ্চ কনসেপ্ট আছে। তাহলে হেড অফিস যে কারবারটা করে সেম অ্যাক্টিভিটিস। হেড অফিসের বিজনেস যদি জুতোর বিজনেস হয়, হেড অফিসের বিজনেস যদি শাড়ির বিজনেস হয়, হেড অফিসের বিজনেস যে ধরনের হবে, সেই ধরনের বিজনেসটা কিন্তু ব্রাঞ্চেই করবে। হ্যাঁ, সেম অ্যাক্টিভিটি করবে অ্যাজ দ্যাট ক্যারিড অন বাই দ্য হেড অফিস অফ দ্যাট company. Branch offices allow business to expand and get closer to clients. Why bank branch offices are open? Because of the business টাকে এক্সপেন্ড করতে হবে, তার সাথে সাথে আমি ক্লায়েন্টের কাছে অর্থাৎ কাস্টমারের কাছে আমি ক্লোজার হতে পারবো। হ্যাঁ, হোলসেল হতে পারে, সেটা আমি আরো কাস্টমারের কাছে কাছে মালটা দিতে পারবো। ঠিক আছে, আমি যদি কলকাতার মধ্যে যদি আমার একটা অফিস থাকে, হেড অফিস থাকে, তাহলে কলকাতার মধ্যেও আমি কলকাতার মধ্যে এক্সপেন্ড করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে দিস ক্যান বি এক্সপেন্ডেড থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল, ইভেন অন দ্য আদার স্টেট, অন দ্য আদার কান্ট্রি অলসো। তাহলে এই ব্রাঞ্চ কনসেপ্টটা হচ্ছে আমার এক্সপেন্স অফ দ্য বিজনেস টু গেটিং মোর প্রফিট, তাই না? এবং আরেকটা কি, টু গেট ক্লোজার টু দ্য ক্লায়েন্টস, টু গেট ক্লোজার টু দ্য কাস্টমার। আর টাইপস অফ ব্রাঞ্চ কত ধরনের আছে আমরা জানি, ইউ নো দ্যাট there are two kinds of branches. One is inland branches and second is the foreign branches. Inland branches and foreign branches. Already have learned in class 11, 12 also, and also you have learned from graduation that two types of branches, inland branches and foreign branches. The inland branches দু ধরনের হয়, inland হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। এই ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ আর বিশেষত তোমাদের যে প্রশ্নগুলো আসবে, সেটা কিন্তু ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ থেকে বেশি প্রশ্ন আসবে, ফরেন ব্রাঞ্চে খুব একটা আসার সম্ভাবনা কম, ঠিক আছে? তো ডিপেন্ডেন্ট ব্রাঞ্চটা কি? ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ মানে হচ্ছে যে ব্রাঞ্চটা সম্পূর্ণভাবে হেড অফিস উপর ডিপেন্ডেন্ট। এখানে যদি আমার হেড অফিস থাকে, তাহলে হেড অফিস সাথে এই ব্রাঞ্চটা ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্ট ও কি করছে? এখানে রিসিভ গুডস ফ্রম হেড অফিস and cash is remitted to head office. That's mean dependent branch receive goods from the head office and cash remitted to the head office. তাহলে সমস্ত খরচাপাতি কে দেয়? হেড অফিস দেয়। সমস্ত স্টক কে দেয়? হেড অফিস দেয়। মাল বিক্রি করার জন্য যা কিছু সাপোর্ট কে দেয়? হেড অফিস দেয়।
তাহলে টোটাল এর কাজটা কি, ফাংশনটা কি হচ্ছে, পিরিয়ডিকলি ট্রানজাকশন একটা রিপোর্ট জমা করে তাকে ক্যাশ টাকা যা ইনকাম হয় সেটা রিমিট করে শুধু। এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের কাজ। আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি, তার মানে কি একটা স্বাধীন ব্রাঞ্চ। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ব্রাঞ্চ। হেড অফিস যেমন একটা অ্যাকাউন্ট মেনটেন করে, ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চে কিন্তু নিজস্ব অ্যাকাউন্ট মেনটেন করবে। ডুইং ডাইরেক্ট পারচেস, সেলস, ফিনান্সিং ইন ইটস ওন। তাহলে নিজস্ব সম্পূর্ণ আলাদা সেটআপটা, অ্যাকাউন্টিং সেটআপটা সম্পূর্ণ এর আলাদা আলাদা থাকবে। সম্পূর্ণ স্বাধীনভাবে সে এখানে শুধু অ্যাকাউন্টিং নয়, সমস্ত পারচেস, সেলস সমস্ত কিছু নিজে থেকে করতে পারবে। ঠিক আছে, এই তো দুটো। The difference between আরেকটা কনসেপ্ট আছে, you have another concept that is what is branch and what is department. ব্রাঞ্চ কাকে বললাম, তাহলে দেখো, ব্রাঞ্চ হচ্ছে ধরো এখানে আমার কলকাতা, কলকাতা কলকাতা এইটা হচ্ছে ধরো আমার আসানসোল, এটা হচ্ছে আসানসোল। হ্যাঁ, এটা হচ্ছে একটা, আরেকটা ধরো এখানে পুরুলিয়া। তাহলে এই আসানসোল, পুরুলিয়া বিভিন্ন জায়গাতে যদি আমি একটা করে অফিস খুলি, এখানে একটা অফিস আছে, এর সাথে এছাড়া এটা হচ্ছে আমার হেড অফিস। ঠিক আছে, এটা আমার হেড অফিস, এই মূল চিত্রে হেড অফিস। হেড অফিস কি করছে, এখানে গুডস সেন্ড করছে, একে গুডস দিচ্ছে, একে গুডস দিচ্ছে, একে গুডস দিচ্ছে, একে টাকা দিচ্ছে এক্সপেন্স করার জন্য, সমস্ত কিছু হেড অফিস দিচ্ছে। তার মানে ঠিক আছে, অন্য স্টেটে হতে পারে, হয়তো বিহারে রয়েছে, তার ব্রাঞ্চ রয়েছে। আর ডিপার্টমেন্ট মানে হচ্ছে এই যে আমার কলকাতার বুকের মধ্যে যে এটা আছে, অফিসটা আছে, আমি সে এক্সাম্পল করে বলছি, এখানে অনেকগুলো, একটা একটা বিজনেসের মধ্যে, একটা ইউনিটের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, তাই না? তুমি যদি কোনো অফিসে যাও, অনেকগুলো ডিপার্টমেন্ট একই জায়গার মধ্যে রয়েছে। তুমি যদি বিগ বাজারে যাও, তাই না, কোনো একটা মলের মধ্যে যাও, একটার মধ্যেই দেখবে কোনো জায়গায় ক্যাশ সেকশন আছে, কোনো জায়গায় সেলস রয়েছে, কোনো জায়গায় ডিস্ট্রিবিউশন সবকিছুগুলো করছে। তাহলে এখানে ধরো এটা এটা হচ্ছে ধরো এখানে হয়তো ক্যাশ সেকশন রয়েছে একটা, ঠিক আছে, এখানে আর আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, হয়তো এখানে তোমার কি করছে, এখানে ধরো প্রোডাকশন ইউনিট রয়েছে, এর মধ্যেই রয়েছে, এখানে আরেকটা ইউনিট রয়েছে। একটা একটা অফিসের মধ্যে যে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা থাকে, তাহলে একটা ইউনিটের মধ্যে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট। তাহলে দেখো ডিপার্টমেন্টের সাথে ব্রাঞ্চের কি তফাৎ। তাহলে ডিপার্টমেন্টটা কি একই জায়গাতে অবস্থিত, হ্যাঁ, ওই একটা ব্রাঞ্চের মধ্যে ভেতরেই রয়েছে। তাহলে ব্রাঞ্চকে এস্টাবলিশমেন্ট অ্যাট ডিফারেন্ট লোকেশনস টু ক্যারি আউট দ্য সেম অ্যাক্টিভিটি, আমি আগেই বলেছি। ডিভিশন অফ এ লার্জ অর্গানাইজেশন ডিলিং উইথ ভেরিয়াস অ্যাক্টিভিটিস অ্যাট সেম লোকেশন। একটা লোকেশনের মধ্যেই কিন্তু, হ্যাঁ, তোমার রয়েছে। ধরো একটা বড় কারখানা, ঠিক আছে, ধরো একটা স্টিল প্ল্যান্ট, আমি একটা স্টিল প্ল্যান্টের এক্সাম্পল দিই। ধরো একটা স্টিল প্ল্যান্ট, অনেক বড় স্টিল প্ল্যান্ট হয়, অনেক বড় একটা স্টিল প্ল্যান্ট রয়েছে। হ্যাঁ, এখানে এখানে স্টিল প্ল্যান্টের মধ্যে অফিস রয়েছে, স্টিল প্ল্যান্টের ভেতরে একটা কাস্টিং কাস্টিং আছে, এখানে মিলস, আদার্স মিলস আছে, তাই না? সমস্ত জায়গাতে একই জায়গার মধ্যে বিভিন্ন রকম ভাগে ভাগ করা আছে, ভেরিয়াস অ্যাক্টিভিটিস করছে তারা, লার্জ অর্গানাইজেশন একটা একই জায়গার মধ্যেই আছে। ঠিক আছে, মেনটেন্স হবে এখন আইদার অ্যাট ব্রাঞ্চ অর অ্যাট হেড অফিস। ওকে, ব্রাঞ্চটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ব্রাঞ্চে অ্যাকাউন্টিং হবে, আর ব্রাঞ্চটা যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে হেড অফিস করবে। ঠিক আছে, আর এখানে কি যেহেতু এটা হচ্ছে ডিপার্টমেন্ট, তাহলে কিন্তু অ্যাট ওয়ান প্লেস হয় শুধুমাত্র, তাই না? রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন হেড অফিস হতে পারে, ব্রাঞ্চও হতে পারে, অ্যাজ পার ডেফিনেশন যেটা বলেন ক্লাসিফিকেশন অনুসারে। সাত প্রবলেম, এখানে কিন্তু রিকনসিলিয়েশন কোনো গল্পই উঠছে, এখন একটা জায়গাতেই হচ্ছে, রিকনসিলিয়েশন হবে কি করে? হ্যাঁ, এক্সপেন্স আর easily identifiable so no problem arises. Common expenses are distributed on equitable basis. Common expense তোমরা জানো একটা ডিপার্টমেন্টের মধ্যে কত এক্সপেন্স হয়, হ্যাঁ, ডিপার্টমেন্টের মধ্যে যত এক্সপেন্স হচ্ছে সেই এক্সপেন্সের মধ্যে কিন্তু প্রত্যেকটা কস্টিং এর মধ্যে তোমরা পড়েছো, দেখবে যে কিভাবে এক্সপেন্স গুলোকে, কস্টিং গুলোকে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে, ডিপার্টমেন্টের মধ্যে একটা ভাগ করে দিয়েছে অ্যাজ পার তারা কিভাবে ব্যবহার করছে সেই ইউনিটটাকে। একটা রেন্ট আছে, কোনো একটা 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 বিশাল বড় বাড়ি, সেই বাড়িতে ধরো একটা দুটো ডিপার্টমেন্টের লোক বসে, তাহলে সেখানে তাদের যাদের যেমন যতটা ইউনিট করে আছে, যতটা লাইট ব্যবহার করে, যেমন ভাবে হয় কমন এক্সপেন্স আর ডিস্ট্রিবিউটেড ইকুইটেবল বেসিস হতে পারে। এক্সপেন্সেস আর ইজিলি আইডেন্টিফিয়েবল সো নো প্রবলেম। আইডেন্টিফিয়েবল কেন হবে? ব্রাঞ্চ তো এখানে একটা ব্রাঞ্চ আছে, এক একটা ব্রাঞ্চের জন্য এক একটা ব্রাঞ্চ এক্সপেন্স তো নিজস্ব নিজস্ব করবে, তাহলে ইজিলি আইডেন্টিফিয়েবল। তাহলে ডিফারেন্স বিটুইন ব্রাঞ্চ অ্যান্ড ডিপার্টমেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আসল। ঠিক আছে, এরপর চলে এসো, হাউ দ্য অ্যাক্টিভিটিস দ্য ব্রাঞ্চ আর রান
অ্যান্ড ম্যানেজ, কিভাবে ব্রাঞ্চের অ্যাক্টিভিটিস গুলোকে রান করা হয় অ্যান্ড ম্যানেজ হয়। সামার আক্স মি, যে বলেছেন যে আপনি যদি হিন্দিতে বলেন ভালো হবে, তো আই এম টেকিং, যে আমি এটা কিন্তু হিন্দিতে, আমি ইংলিশে বলছি সামথিং, এটাকে অনেকটা ইংলিশে আছে, নো প্রবলেম। সো ডিপেন্ড অন হেড অফিস। হেড অফিসের সাথে যদি ডিপেন্ড থাকে, দেখো কি করছে, রিসিভ গুডস ফ্রম হেড অফিস অ্যান্ড ক্যাশ রেমিটেড টু হেড অফিস। তাহলে গুড পাচ্ছে, হ্যাঁ, এখানে যখন আমার ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করবো দেখতে হবে রিসিভ, এখানে গুড, হ্যাঁ, গুড রিসিভ করছে, আর ও কি করছে, এখান থেকেও ব্রাঞ্চ কি করছে, ক্যাশ পাঠাচ্ছে, তাই না। ব্রাঞ্চ মেনটেন ডিটেলস ট্রানজেকশন অ্যান্ড ইনফরমেশন পিরিয়ডিক্যালি টু এইচও। ও কি করে ট্রানজেকশন বিভিন্ন রিপোর্টিং গুলো তৈরি করে, পিরিয়ডিক্যাল রিপোর্টিং তৈরি করে, আর ওকে কিন্তু হয় অনেক সময় ডেইলি ট্রানজেকশন হয়, উইকলি উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, সমস্ত কিছু ওরা এটা মেনটেন করে অ্যাজ পার ওদের ওদের নিজস্ব সিস্টেম অনুসারে। ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ কি করে, ডুইং ডাইরেক্ট, নিজেরা পারচেস করে, নিজেরা সেল করে, হ্যাঁ, ফিনান্সিংটা নিজেরাই করে। অ্যাকাউন্টটা কিন্তু বুকস অফ অ্যাকাউন্টস আর আন্ডার ডবল এন্ট্রি সিস্টেম। তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্টিংটা হচ্ছে না, সিঙ্গেল এন্ট্রি মতো করে রিপোর্ট পাঠিয়ে দিলে ওরা অ্যাকাউন্টিংটা হেড অফিসে হয়। এখানে কিন্তু টোটাল অ্যাকাউন্টটাই ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি হয় ব্রাঞ্চের মধ্যে। এরপরে আসল জায়গায় চলে আসছি, দেখো মেথড অফ অ্যাকাউন্টিং। এইটা হচ্ছে তোমার, এই জিনিসটা হচ্ছে এমসিকিউ, হ্যাঁ, এটা হচ্ছে তোমার এমসিকিউ, ঠিক আছে। তাহলে কনসেপ্ট মেথড অফ অ্যাকাউন্টিং কি কি আছে, অনলি এইচও কিপস বুকস অফ অ্যাকাউন্ট, ডিপেন্ডেন্ট ক্ষেত্রে, ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে কিন্তু অনলি কে করবে, অ্যাকাউন্ট মেনটেন করবে কে, হেড অফিস। হেড অফিস কিন্তু এখানে তিন ভাবে অ্যাকাউন্ট মেনটেন করতে পারে, সেটা দেখে নাও। কিন্তু আমার প্রফিট লস কিন্তু একই বেরোবে, চাই যে পদ্ধতি করো। গুড সেন্ড টু ব্রাঞ্চ অ্যাট কস্ট, যখন কস্টে করে তখন দেখো, যখন কস্ট অ্যাট কস্টে যখন পাঠায়, গুডটাকে যখন কস্টে পাঠায় তখন দেখো তিনটে পদের ডেটার্স মেথড আছে, স্টক এন্ড ডেটার মেথড আছে, আর ট্রেডিং এন্ড পিএল মেথড আছে। when goods sent invoice পাইছে ডেটার মেথড এবং স্টক ডেটার মেথড। এই সিস্টেমটা মনে রাখবে, যখন কস্টের মধ্যে মানে মালটাকে পাঠাচ্ছে অ্যাট কস্ট পাঠাচ্ছে, তখন কিন্তু এই তিনটি পদ্ধতি অ্যাপ্লাই হবে। ডেটার্স মেথড, মানে ব্রাঞ্চটাকে সে ডেটার বিষয়ে মেথড করছে, আর ওখানে স্টক এন্ড ডেটার মেথড একটা হচ্ছে, আর একটা ট্রেডিং এন্ড পিএল মেথড। ট্রেডিং আমরা যেমন ইন জেনারেল যেমন ট্রেডিং এ পিএল করি, সেই একেবারে সেম মেথড, ঠিক আছে। আর যখন হয় জিএসটিবি, মানে গুড সেন্ড টু ব্রাঞ্চ অ্যাট ইনভয়েস প্রাইসে পাঠায়, তখন এই দুটো মেথড ফলো হয়। আর ফরেন ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু হোলসেল প্রাইস মেথড চলে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এমসিকিউ একটা জায়গা। এরপরে চলে এসো আমরা কিছুটা, কি একটা ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের যে ডেটাস মেথড যেটা বললাম, এক নম্বরে যে ডেটাস মেথড আছে, হ্যাঁ, হেড অফিস পয়েন্ট অফ ভিউ, এটা পিওভি মানে পয়েন্ট অফ ভিউ। হেড অফিস পয়েন্ট অফ ভিউতে কি দেখবো, অ্যাট কস্ট বললাম, অ্যাট কস্টে কিন্তু তিনটে করছে, তাই তো। তাহলে দেখো অ্যাট কস্টে কি করছে, ব্রাঞ্চ প্রিপার ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ হেড অফিস। তাহলে হেড অফিস কি করে, তার একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলে সেখানে ও ব্রাঞ্চ অ্যাকাউন্টটা তৈরি করে। প্রিপার ওয়ার্কিং নোটস অ্যাট মেমোরান্ডাম অ্যাকাউন্ট ফ্রম ব্রাঞ্চ পয়েন্ট। এই যে মেমোরান্ডাম অ্যাকাউন্টটা যেটা করে, সেটা কিন্তু ব্রাঞ্চ পয়েন্ট অফ ভিউতে করে, এটা মনে রাখবে। আর যখন হেড অফিস অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাকাউন্টটা যখন তৈরি করছে, তখন কি করে, হ্যাঁ, পয়েন্ট অফ ভিউ, হেড অফিস পয়েন্ট অফ ভিউ থেকে করে। টু নো দ্য ক্লোজিং ব্যালেন্স অর গ্রস টেলি, মেমোরান্ডাম অ্যাকাউন্ট ডেটাস করে, আর মেমোরান্ডাম অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট, তার দুটো অ্যাকাউন্ট। দেখো আমাদের যখন, আমরা যখন এটাতে অনেক সময় কি হয়, কোন একটা ডেটা মিসিং পাওয়া যায়, হয়তো আমি ক্লোজিংটা পাচ্ছি না, হ্যাঁ, আমি ক্লোজিং পাচ্ছি না, ডেটার ক্লোজিং নেই, ঠিক আছে, ডেটাতে ক্লোজিং আমি পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, তখন কিন্তু ক্যাশের আমার ক্লোজিংটা আমি পাচ্ছি না, তাহলে কিন্তু একটা ক্যাশ অ্যাকাউন্ট তৈরি করে নেবো। অনেক সময় মুখে মুখে হয়ে যায়, প্লাস মাইনাস করে হয়ে যায়, ওপেনিং ক্লোজিং করে যা খরচা হচ্ছে বাদ করে দিলে হয়ে যায়। অনেক সময় কিন্তু আমার সঙ্গে যে একটা ডিটেলস অনেকগুলো ট্রানজেকশন থাকে, তখন কিন্তু আমাকে তোমার ডেটার মেমোরান্ডাম অ্যাকাউন্ট, ক্যাশ মেমোরান্ডাম অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ঠিক আছে। তাহলে দেখো কি কি শিখলাম আমরা এখান থেকে, অ্যাট কস্টে কি করে, প্রিপার ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ হেড অফিস। আর 2 নম্বর স্টেপ কি, প্রিপার ওয়ার্কিং নোটস করতে হয়, ওয়ার্কিং নোটস মেমোরান্ডাম অ্যাকাউন্ট তৈরি করে আমাদেরকে তোমার ডেটার এবং এই মেমোরান্ডাম ডেটা অ্যাকাউন্ট আর মেমোরান্ডাম ক্যাশ অ্যাকাউন্ট বার করতে হয়, যাতে আমরা মিসিং ফিগারটাকে বার করতে পারি।
এরপর যখন ইনভয়েসে যাচ্ছে, আমরা একটা ইনভয়েস প্রাইসে একটা কস্ট প্রাইসে দেখলাম, ইনভয়েস প্রাইসে যখন যাচ্ছি, লোডিং শ্যাল বি ক্যান্সেল সেকেন্ড ইফেক্ট। এইটা হচ্ছে একটা বিশাল বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মনে রাখবে লোডিং জিনিসটা কি আছে। লোডিংটা কি হয়, সেকেন্ড ইফেক্ট ইজ অন দ্য অপোজিট সাইড অফ দ্য ব্রাঞ্চ অ্যাকাউন্ট। তার মানে আমাকে যখন এই ধরো আমি গুড সেন্ড করছি এখানে, ঠিক আছে, বা আমার ওপেনিং আছে, আমার ওপেনিং স্টক আছে, আমার ক্লোজিং স্টক আছে, ঠিক আছে, আমার ওপেনিং স্টক আছে, ক্লোজিং স্টক আছে, আমি গুড সেন্ড করছি, ঠিক আছে, আমার এখানে কিন্তু গুড আবার রিটার্নও, কিন্তু ব্রাঞ্চ আবার গুড রিটার্নও করছে। তাহলে এই যে জিনিসগুলো হবে ইনভয়েস প্রায় যখন আমি যাব, যদি ধরো আমার 25% আমি আমি যদি যদি আমি যদি ইনভয়েস প্রাইসটাতে আমার প্রফিটে রাখি, মানে 100 টাকার মালটাকে 125 টাকায় বিক্রি করি, তার মানে তাকে আমি পাঠাচ্ছি 125 টাকা। তাহলে এই 25 টাকা কিন্তু ব্রাঞ্চ কি করবে, এখানেও লোডিংটাকে কমিয়ে দিল, এই দিক দিল মানে কমিয়ে দিল, তাহলে পার্সেন্টেজ করে এখানে কমাতে হয়। 125 টাকা লেভেল, এখানে 25 টাকা কমিয়ে দিল। এবারে এই মালটা যখন এইদিকে আসছে, তখন এইদিকে জমা পড়ে যাচ্ছে, তাহলে রিভার্স হবে, ক্লোজিংটার ক্ষেত্রে হবে, ওপেনিং হবে, সেন্ট গুড সেন্ট হবে, ব্যাক রিটার্ন করলেও হবে, ক্লোজিংও হবে। কিন্তু এই দুটোর ভাষা হয়েছে, এটাকে এটাকে যখন ক্লোজিং ওপেনিং ক্ষেত্রে স্টক রিজার্ভ বলা হয়, ক্লোজিং আর ওপেনিং ক্ষেত্রে স্টক রিজার্ভ বলা হয়, ঠিক আছে। আর এটাকে তোমাকে গুড সেন্ড টু ব্রাঞ্চ লোডিং ব্যাকেটে লিখলে হয়, ঠিক আছে। তাহলে এইটা জিনিসটা আমি পরে বোঝাবো তোমাদেরকে, যখন ব্রাঞ্চ অ্যাকাউন্টটা অরিজিনালি তৈরি করা হবে তখন, এখন মেন পরীক্ষা নয়, এটা জাস্ট হচ্ছে ফিল্মস এর জন্য আমি বলছি। চলে এসো স্টক এন্ড ডেটার মেথড। তাহলে এই উপরে মেথডটা আমরা দেখো, স্টক এন্ড ডেটার মেথড ব্রাঞ্চ পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখবো, কি দেখবো, অ্যাট কস্ট। অ্যাট কস্টে যখন করে, এই একটা মেথড স্টক এন্ড ডেটার মেথড, উপরটা কিন্তু ডেটার মেথড বললাম, এটা স্টক এন্ড ডেটার মেথড। স্টক এন্ড দেখুন, স্টেপ নম্বর 1টা দেখে রাখো, প্রয়োজনগুলো লিখতে পারলে খুবই ভালো হয়। ওপেন ফলোইং অ্যাকাউন্টস, এই অ্যাকাউন্ট গুলোকে তোমাকে করতেই হবে। এই 6টে অ্যাকাউন্ট তোমাকে করতে হবে, একটা ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, একটা ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে, একটা ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, একটা ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট, একটা ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট, একটা ব্রাঞ্চ ডেটার অ্যাকাউন্ট, একটা পেটি ক্যাশ অ্যাকাউন্ট, একটা ব্রাঞ্চ প্রফিট ও লস অ্যাকাউন্ট। এই 6টা অ্যাকাউন্ট হচ্ছে ম্যান্ডেটরি, এটা তোমাকে করতেই হবে, ঠিক আছে। এরপরে দেখো কি ফাংশন হবে, এরপরে ধাপগুলো দেখে নাও, কোনটা কোনটা কিভাবে কি হবে। রাইট ওপেনিং এন্ড ক্লোজিং, প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু যখন তোমার প্রবলেম দেওয়া থাকবে, প্রত্যেকটা অ্যাকাউন্টের ওপেনিং এন্ড ক্লোজিং তোমাকে লিখে ফেললে, 4টা অ্যাকাউন্টের ক্লোজ 1 বাই 1, অ্যাকাউন্ট গুলোকে ক্লোজ করতে হয়। এরপর কি হবে, ক্যালকুলেট ক্যালকুলেট গ্রস প্রফিট ক্লোজিং ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। আমরা স্টক অ্যাকাউন্টটা কেন তৈরি করছি, এটা ট্রেডিং এর মতো, ট্রেডিং অ্যাকাউন্টের মতো, ঠিক আছে। গ্রস অ্যাকাউন্টটা কি করব, এখান থেকে আমি গ্রস প্রফিটটা বার করবো, গ্রস প্রফিটটা আমি দিয়ে বার করে, যে গ্রস প্রফিটটা বেরিয়ে যাবে আমি সেটাকে পিএল এ ট্রান্সফার করে দেবো। এই যে পিএল একটা দেওয়া আছে, এই পিএল অ্যাকাউন্টে আমার গ্রস প্রফিটটা চলে যাবে। যেমন আমার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে পিএল এ চলে যায় গ্রস প্রফিট, সিমিলারলি চলে যাবে। তারপর কি করব, ট্রান্সফার ব্রাঞ্চ এক্সপেন্স ব্যালেন্স, এই যে এক্সপেন্স অ্যাকাউন্ট আমার হবে, এখানে এক্সপেন্স অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকবে সেটা কিন্তু আমার ব্রাঞ্চ পিএল এ চলে যাবে। তাহলে আমার স্টকের যে স্টক অ্যাকাউন্টের যে ব্যালেন্স, সেটা আমার গ্রস লস হোক গ্রস প্রফিট হোক, সেটা ডেবিট সাইড ও ক্রেডিট সাইড অ্যাজ পার প্রফিট লস ক্ষেত্রে আমার ইয়েতে চলে যাবে, পিএল এ চলে যাবে। আর ব্রাঞ্চের যে এক্সপেন্স হবে সেটা কিন্তু আমার কোথায় চলে যাবে, ব্রাঞ্চ পিএল এ চলে যাবে। এরপর তোকে অ্যাড ক্লোজিং ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট টু গেট। এবার কি করব আমরা, যেমন আমরা জেনারেল পিএল যেমন তৈরি করি, হ্যাঁ, তোমার তোমার ইয়ে নেট প্রফিটটা বার করার মতো, সেই নেট প্রফিটটা বার করার জন্য আমরা পিএলটাকে ক্লোজ করে দেবো, ঠিক আছে। এইটা হচ্ছে সিস্টেম। এই যে একটা সিস্টেমটা মডেল, এটা অনেক মনে রাখার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। প্রথম আমার 6টা, আমি 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 আবার বলছি, প্রথমে এই 6টা অ্যাকাউন্ট আমাকে খুলতেই হবে। 6টা অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট, ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ডেটার অ্যাকাউন্ট, ব্রাঞ্চ পেটি ক্যাশ অ্যাকাউন্ট, ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে। তার সেকেন্ড ধাপে আমি কি করব, সমস্ত অ্যাকাউন্ট গুলোকে, প্রথম 4টা অ্যাকাউন্ট যেটা বললাম, স্টক, ক্যাশ, এক্সপেন্স আর ডেটার, ঠিক আছে, এগুলোকে আমরা ক্লোজ করব, মানে তোমার ইয়ে করে দেবো, 1 বাই 1 ক্লোজ করব। ক্লোজ করার পরে স্টকের যে আমার ব্যালেন্সটা থাকবে, সেটা আমার যদি প্রফিট হয়, হ্যাঁ তোমরা জানো প্রফিট হলে কি হয়, মানে পিএল এ কিভাবে ট্রান্সফার করতে হয়, সে কোনো লস আর গেইন যাই হবে না, কিন্তু ক্রস প্রফিট হোক ক্রস লস হোক, আমি কিন্তু আমার এই পিএল অ্যাকাউন্টটা আছে, পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। তারপর এক্সপেন্স যেটা হবে, যেটা ব্যালেন্স থাকবে, সেটা পিএল এ ট্রান্সফার করে দেবো। তারপর পিএল থেকে আমার পিএলটাকে ক্লোজিং করে নেট প্রফিট আমার বেরোবে।
এই যে নেট প্রফিটটা হবে আমার কোথায় যাবে? তোমরা জানো নেট প্রফিট কোথায় যাবে? ঠিক আছে, ব্রাঞ্চের কনসলিডেশন হবে। তারপর ব্রাঞ্চগুলো নিয়ে এই উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু ধরো একটা হেড অফিসে যদি 5খানা ব্রাঞ্চ থাকে, তার উদ্দেশ্য কি সমস্ত ব্রাঞ্চগুলো থেকে ও কিন্তু একটা কনসলিডেশন তৈরি করবে, তাই না? তাহলে সমস্ত কোন ব্রাঞ্চের কি অবস্থা রয়েছে সেটা দেখার জন্য। এরপর চলে আসে অ্যাট ইনভয়েস প্রাইস, 7 লেজার নেম ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এই যে একটা এখানে ওর 6 নম্বর বলো ইনভয়েস প্রাইসের ক্ষেত্রে কিন্তু 7টা কিন্তু অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে ইজ ওপেন টু ক্যান্সেল দ্য লোডিং অ্যান্ড ব্যালেন্স ট্রান্সফার টু দ্য পিএল। এইখানে কিন্তু আরেকটা ইনভয়েস প্রাইসের ক্ষেত্রে আমাদের আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। সেটা কি জন্য ওপেন করবো? আমার যে ওইখানে যে আমরা যে স্টকের ক্ষেত্রে বা স্টকের ক্ষেত্রে লোডিংটা যেটা থাকবে, লোডিংটাকে ক্যান্সেল করার জন্য আমরা কিন্তু এই অ্যাকাউন্টটা তৈরি করবো। যে আমার ওই এখানে যে ব্যালেন্সটা আমার তৈরি হবে সেটা আবার সেটাও কিন্তু পিএল এ যাবে, ট্রান্সফার টু পিএল। তাহলে এগুলো জাস্ট বেসিক কনসেপ্ট দিচ্ছি, এটা ডিটেলস এখন নেই, ঠিক আছে? এরপরে দেখো লাস্ট পয়েন্ট আছে এখানে, এটা এই পর্যন্ত আজকে করবো, হোলসেলটা করবো না, ঠিক আছে? ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট, এই যে ফাইনাল অ্যাকাউন্ট মেথডটা আমরা যেটা বলছি, ফাইনাল অ্যাকাউন্ট মেথডটা হচ্ছে সম্পূর্ণভাবে যেভাবে আমরা ইন জেনারেল সোল প্রোপাইটারশিপে যে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট, হ্যাঁ ট্রেডিং অ্যাকাউন্ট যেভাবে আমরা গ্রস প্রফিট এন্ড গ্রস লস বার করি, নেট প্রফিট নেট লস সেম সেম, এটার সাথে ওটা কোনো তফাৎ নেই, সেম জিনিস একেবারে। এমনকি এই 3টে পদ্ধতি, ডেটার্স বলো, হ্যাঁ স্টক এন্ড ডেটার মেথড বলো, আর ফাইনাল অ্যাকাউন্ট মেথড বলো, সবগুলোতেই কিন্তু আমার নেট প্রফিট কিন্তু একই আসবে, ঠিক আছে? তাহলে এসো আমরা কিছু কতগুলো এখান থেকে এমসিকিউ করে ফেলি। এখানে এমসিকিউ আমি তৈরি করেছি, দেখো আ ব্রাঞ্চ ইজ আ বেস্ট ডেসক্রাইব অ্যাট, দেখো ব্রাঞ্চ কোনটা ডিসক্রাইব হবে? ব্রাঞ্চ ডিসক্রাইব হচ্ছে দেখো ডিভিশন অ্যাট সেম প্লেস ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, নো, তাই না? কি বলেছি? সেম অ্যাক্টিভিটিস করে, হ্যাঁ ডিফারেন্ট প্লেসের মধ্যে আছে কিন্তু সেম সেম অ্যাক্টিভিটিস করে। তাহলে এস্টাবলিশ এ ডিফারেন্ট লোকেশন বাট সেম অ্যাক্টিভিটিস, তাহলে হচ্ছে বি অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফিচারস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টে কোন ফিচার নয় কোনটা? সেম লোকেশন, ইয়েস সেম লোকেশন ফিচার। ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, হ্যাঁ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, ইয়েস ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। একটা একটা ঘরের মধ্যে রয়েছে, বিভিন্ন রকম তারা কাজ করছে, অ্যাকাউন্ট সেকশন আছে, সেলস সেকশন আছে, পারচেস সেকশন আছে, একটা ইয়ের মধ্যে রয়েছে, হ্যাঁ প্রোডাকশন থাকতে পারে। সেপারেট বুকস মেনটেন এট ডিফারেন্ট প্লেসেস, না সেপারেট বুক সব মেনটেন করতে হয় না, কারণ একই একই ধরনের তোমার ডাবল এন্ট্রি সিস্টেমে কিন্তু এরা অ্যাকচুয়াল বেসিসে অ্যাকাউন্ট করে। হুইচ টাইপ অফ ব্রাঞ্চ রিসিভ গুডস ফ্রম হেড অফিস রিমিট ক্যাশ, তাহলে এইমাত্র পড়াশোনা করলাম, এইমাত্র পড়াশোনা করলাম কি? ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, হ্যাঁ ডিপেন্ড রিসিভ ফ্রম গুডস ফ্রম হেড অফিস এন্ড রিমিট ক্যাশ টু গুড সেন্ড, এখানে গুড সেন্ড হবে ব্রাঞ্চ অ্যাকাউন্টে দেখানো যাবে। আর এই কি করবে? এখান থেকে ক্যাশ ক্রেডিট করবে ব্রাঞ্চ যখন হেড অফিস তৈরি করবে। ইন ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ সিস্টেম বুকস আর মেনটেন বাই ডিপেন্ডেন্ট ব্রাঞ্চেস, কি বললাম? হেড অফিস মেনটেন করবে, ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের হেড অফিস মেনটেন করবে। ডিপেন্ডেন্ট মানে কি? ডিপেন্ডেন্ট মানে হচ্ছে পরনির্ভরশীল। ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ মেনটেন বুকস আন্ডার, কি করে? ডবল এন্ট্রি সিস্টেম, এই মাত্র বললাম। আর নিজে অ্যাকাউন্ট তৈরি করবে। মেথড অফ অ্যাকাউন্টে কি বলেছিলাম? ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের ক্ষেত্রে কি বলেছিলাম? দেখো এখানে debtor method is also called head office POV method, হ্যাঁ পয়েন্ট অফ ভিউ, হেড অফিস POV মেথড বলে। যদি এটা বেশি পপুলার নয়, stock and debtor method is prepared from branch point of view, হ্যাঁ stock and debtor branch of point of view, এইমাত্র তোমাদের বলেছি। when goods are invoiced at invoice price, গুডটাকে যখন ইনভয়েস প্রেরণে পাঠানো হয় and extra amount open is কি করা হয়? এটা করা হয় ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ওইটাকে লোডিংটাকে ক্যান্সেল করার জন্য আমরা ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করি। ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকে সেটা আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করি। পারপোজ অফ ব্রাঞ্চ অ্যাড্রেস অ্যাকাউন্ট কি করা হয়? দেখো পারপোজ লেখা আছে ক্যান্সেলিং লোডিং, হ্যাঁ
which of the following accounts is not open in stock data method? stock data method কোন অ্যাকাউন্টটা তৈরি করে হেড অফিস অ্যাকাউন্ট ওপেন করার প্রয়োজন নেই, তাই না? ব্রাঞ্চ স্টক আমরা যে অ্যাকাউন্ট গুলো বললাম, 6টা অ্যাকাউন্ট বললাম, 7টা অ্যাকাউন্ট বলা হয়েছে লাস্ট নিচে থেকে একটা, তাই না? মনে আছে তো সবগুলো? হ্যাঁ, স্টক অ্যাকাউন্ট, ডেটার্স অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, তারপর তোমার হচ্ছে ওই কি বলে পেটি ক্যাশ অ্যাকাউন্ট, তারপর তোমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো তৈরি করা হয়। গ্রস প্রফিট ইজ ট্রান্সফার from gross profit is transferred from branch data account to branch PL account, branch stock account to branch PL account. স্টক সব সময় আমার গ্রস প্রফিটটা কোথা থেকে আসবে? স্টকে আমার স্টক ব্রাঞ্চ স্টক থেকে আমার গ্রস প্রফিট আসবে। In debtor method, cash sales are recorded in head office books as no entry. দেখো, in debtor method cash sale are recorded head office books, এখানে cash sale no entry হবে, cash sale, ঠিক আছে? cash sale হলে কি হয়, এই যখন cash sale করবে এই cash টাকাটা কি করে রেমিট করে দেবে, ঠিক আছে? ক্যাশ টাকাটা রেমিট করে দেবে, ক্যাশ সেলে কোনো ট্রানজাকশন হয়। এবার জার্নাল এন্ট্রিজ ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের ক্ষেত্রে জার্নাল এন্ট্রিজ কি কি হয় দেখো, দু একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। গুড সেন বাই হেড অফিস টু ব্রাঞ্চ অফিস, তাহলে গুড সেন আমি করছি, তাহলে ব্রাঞ্চ অ্যাকাউন্ট কিভাবে ডেবিট হয়ে যাবে? এটা এটা যদি ব্রাঞ্চ অ্যাকাউন্ট হয়, এটা যদি ব্রাঞ্চ অ্যাকাউন্ট হয়, হেড অফিস অ্যাকাউন্ট, হেড অফিস তৈরি করছে, এখানে আমার গুড সেন টু ব্রাঞ্চ, এখানে আমার কি হবে বসবে, ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট হবে, ঠিক আছে? ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু জিএসটিভি, একটা জিএসটিভি হবে, গুড সেল টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এখানে ক্রেডিট হবে। রেমিটেন্স অফ ব্রাঞ্চ টু হেড অফিস ইজ রিপোর্টেড হেড অফিস বুক অ্যাজ কি হেড অফিস অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ, ঠিক আছে? এখানে রেমিটেন্স বাই ব্রাঞ্চ, যখন এখানে ধরো ব্রাঞ্চ কি করছে, ক্যাশ পাঠাচ্ছে, ব্রাঞ্চ যখন ক্যাশ পাঠাবে কি করবে, ও কিন্তু এখানে টু ক্যাশ লিখবে, কার খরচা করার জন্য, ব্রাঞ্চের খরচা করার জন্য, ব্রাঞ্চের খরচা করার জন্য টু ক্যাশ লিখবে, ঠিক আছে? আবার এ কি করবে, এ যখন ক্যাশ একে পাঠাবে তখন এইদিকে বাই ক্যাশ লিখবে, মানে যখন ব্রাঞ্চ পাঠাচ্ছে, তাই না? কিন্তু মেনটেন করছে কি অ্যাকাউন্টটা, হেড অফিস অ্যাকাউন্টটা মেনটেন করছে। ব্যাড ডেট অ্যাট ব্রাঞ্চ আর রেকর্ডেড ইন দ্য হেড অফিস বুক, হেড অফিস বুক রেকর্ডেড করবে না, কিছুই করে না। হেড অফিস ব্যাড ডেটটা কি করে, ব্যাড ডেটটা ওখানে মাইনাস করে লেখে। চলে নেক্সট, ব্রাঞ্চ এক্সপেন্স পেড বাই হেড অফিস আর রেকর্ডেড অ্যাজ ব্রাঞ্চ এক্সপেন্স পেড বাই হেড অফিস, এইমাত্র দেখালাম। হ্যাঁ, ব্রাঞ্চ অ্যাকাউন্টে ডেবিট হয়ে যায় টু ক্যাশ পাঠালে ক্যাশ ডেবিট হবে, চেক পাঠালে ব্যাংক ডেবিট হবে, ঠিক আছে? ডেবিট বলছে ক্রেডিট হবে। আমি যদি ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক, যেটা হবে হোলসেল রিটেল মেথড, এই মেথডটা পড়াইনি, ঠিক আছে? তাহলে এই 16টা প্রশ্ন আজকে আমার থাকবে, দেখি কি আর কি তোমার মিল আছে ওর মধ্যে। এই যে লোডিংটা আছে, তার অ্যান্সার গুলো বলে দিই। হোলসেল প্রফিট ইজ ইনভয়েস প্রফিট মাইনাস কস্ট, wholesale profit is invoice profit minus cost. Retail profit is selling price minus invoice price minus expense. চলে এসো নিচে, loading on opening and closing stock is transferred to stock reserve account. এরপর চলে এসো, good loss by fire are transferred to branch PL account. লস হলেই কিন্তু, যেমন লাভটা যখন যাচ্ছে, লসটা কিন্তু গুড, যদি ফায়ারে কিছু লস হয়, যে কোনো কারণে লস হোক না কেন, সেটা পিএল আমার ডেবিট হয়ে যাবে, ব্রাঞ্চ পিএলটা ডেবিট হয়ে যাবে, ব্রাঞ্চ পিএল। ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, ফর ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ অবজেক্ট ইজ টু ফাইন্ড কি কনসোলিডেটেড প্রফিট, ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চে কনসোলিডেটেড প্রফিট পাওয়ার জন্য তৈরি করা হয় ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। গুড ইন ট্রানজিট এপিআর, গুড ইন ট্রানজিট মানে গুডটা রাস্তায় আছে, আসেনি, এখনো পৌঁছায়নি।
গুড ইন এপিয়ার্স ট্রানজিট হলে কি হবে, এটা হবে তোমার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি হবে। ট্রানজিট হলে রিকনসিলিয়েশন, তার মানে মাইনাস করে আমি যখন ব্রাঞ্চ অ্যাকাউন্টটা তৈরি করবো, হ্যাঁ, ব্রাঞ্চ অ্যাকাউন্টে রিকনসিল করতে হবে আমাকে, কিন্তু এখন রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি হবে। গুড হতে পারে ব্রাঞ্চ থেকে রেমিটেন্স কিন্তু এখনো পৌঁছায়নি, চেকটা এখনো এনকেস হয়নি, তার জন্য রিকনসিলিয়েশন করতে হবে। ক্যাশ ট্রানজিট is adjusted to cash in transit. Direct collection by HO from branch debtor is recorded in the branch book as headquarter account debit to debtors. ঠিক আছে, headquarter account debit to debtors। যদি হেড অফিস যদি ডাইরেক্টলি ডেটারের কাছ থেকে কালেকশন করে, তাহলে ট্রানজাকশন কি হবে, হ্যাঁ, রেকর্ডেড ইন ব্রাঞ্চ বুকে কি হবে, এখানে হবে হেড অফিস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ডেটারটাকে করবে তখন। অ্যাসেট পারচেজ বাই ব্রাঞ্চ, অ্যাসেট পারচেজ ব্রাঞ্চ করেছে বাট রিটেন ইন হেড অফিস ইজ ডেবিটেড টু হেড অফিস বুক টু কোথা হবে, ব্রাঞ্চ অ্যাসেট অ্যাকাউন্ট। অ্যাসেট পারচেজ বাই ব্রাঞ্চ পারচেজ করছে বাট রিটেন অ্যাট হেড অফিস, হ্যাঁ, রিটেন হেড অফিস ইজ ডেবিটেড টু হেড অফিস বুকস টু ব্রাঞ্চ অ্যাসেট অ্যাকাউন্ট। তাহলে ঠিক আছে, 25টা প্রশ্ন থাক। এরপরে দেখো আমরা আমি বলেছিলাম যে দেখো এগুলা দিস আর ডুইং ফর প্রিলিমিনারি এক্সামিনেশন। ঠিক আছে, আমি যেটা এখন করছি সেটা ইন ডেপথে করছি না, এটা প্রিলিমস এর জন্য করছি। ঠিক আছে, এরপরে দেখো আমরা একটুকু আইডিয়াটা দেবো যে আমরা কনসোলিডেটেড স্টেটমেন্ট, যারা আমি জানি কনসোলিডেটেড স্টেটমেন্ট আমাকে ইন ডিটেলসে হয়তো ডিপ্লোমা আছে, অবশ্যই আছে, কিন্তু ভুলে যেতে পারো, তার জন্য আমি জিনিসটাকে আরেকবার তোমাদের মনে করে দিই। এস 21 অনুসারে কিন্তু কনসোলিডেশনটা হয়, কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট এস। দেখো এই যে কনসোলিডেশন ব্যাপারটা না, তিনটে জিনিসে আছে। একটা হচ্ছে তোমার জয়েন্ট ভেঞ্চার আছে, একটা হচ্ছে অ্যাসোসিয়েট আছে, ঠিক আছে, একটা কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে। এটা কিন্তু এস 21টা বলবো, আরো দুটো কিন্তু আমাদের এস আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে 23 অ্যাসোসিয়েটেড যেগুলো থাকে, আর একটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার 27 না 28। যাই হোক, তাহলে কনসেপ্ট অফ গ্রুপ হোল্ডিং কোম্পানি অ্যান্ড সাবসিডারি কোম্পানি, আমরা যখন কোম্পানি চ্যাপ্টারটা পড়ছিলাম তখন কিন্তু আমরা হোল্ডিং কোম্পানি কাকে বলে, সাবসিডারি কোম্পানি কাকে বলে, তার ডেফিনেশন গুলো আমরা পড়েছিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা কি কনসোলিডেশন কেন করা হয়, গ্রুপ অফ কোম্পানি, ধরো একটা কোম্পানি, তুমি রিলায়েন্সকে ধরো, রিলায়েন্সের প্রচুর তোমার সাবসিডি আছে, প্রচুর সাবসিডি, তাকে থেকে কিন্তু কনসিডারেশন তো করতে হবে। প্রচুর কোম্পানি আছে ভারতবর্ষে বলো, তাদের বিদেশে কোম্পানি আছে, ভারতবর্ষে প্রচুর জায়গায় সাবসিডি রয়েছে, তাদের কিন্তু কনসিডারেশন অ্যাজ পার 21 অনুসারে করতেই হবে। ঠিক আছে, আর কোম্পানি হোল্ডিং কোম্পানি কথা বলছি, গেইন কন্ট্রোল ওভার দ্য আদার কোম্পানি, তা সেটা সাবসিডি কোম্পানি। একটা কোম্পানি যদি আরেকটা কোম্পানির, এটা হচ্ছে এইচ একটা কোম্পানি, এই কোম্পানিটা হচ্ছে এটা এস একটা কোম্পানি, এই কোম্পানিটা সমস্ত কিছু তোমার মোর দেন 51% যদি ওর শেয়ার থাকে, বা ধরো তাদের কম্পোজিশন অফ ডাইরেক্টরকে কন্ট্রোল করতে পারে, তাহলে কিন্তু তারা কিন্তু এই একে হোল্ডিং বলা হয়, একে সাবসিডি বলা হয়। সেই ক্ষেত্রে কিন্তু এই কোম্পানি কত লাভ লস করছে সমস্ত কিছু কিন্তু কনসিডারেশন অ্যাকাউন্ট করবে, এবং একবারে নিয়ম কিন্তু এটা করতেই হবে। ঠিক আছে, আর কোম্পানি হোল্ডিং গেইনস কন্ট্রোল ওভার দ্য বেটার কোম্পানি, সাবসিডারি কোম্পানি, পারচেজিং স্পেসিফিক নাম্বার অফ শেয়ার, এটা স্পেসিফিক শেয়ার থাকে। ঠিক আছে, এক্সারসাইজিং কন্ট্রোল ওভার বিওডি, বোর্ড অফ ডাইরেক্টর কন্ট্রোল, দুটো জিনিস, একটা হচ্ছে শেয়ার পারচেজ হতে পারে 61% এর মোর, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার যদি আরেকটা হচ্ছে এক্সারসাইজিং কন্ট্রোল ওভার বিওডি, বোর্ড অফ ডাইরেক্টরকে যদি এক কোম্পানি কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, আর একটা বোর্ড অফ ডাইরেক্টর 20 জন আছে, 20 জনের মধ্যে কিন্তু ও ম্যাক্সিমাম 11 জনকে কন্ট্রোল করতে পারে, তার টোটাল বোর্ডটা তৈরি। হোল্ডিং কোম্পানি দেখো আমরা আগের দিন পড়েছিলাম একটা কোম্পানি পড়ানোর সময়,
হোল্ডিং বলে দেওয়া আছে 246 বলে দেওয়া আছে কোম্পানিজ অ্যাক্টে, হোল্ডিং কোম্পানি ইন রিলেশন টু ওয়ান অর মোর আদার কান্ট্রি আদার কোম্পানিজ মিনস এ কোম্পানি হুইচ সাচ কোম্পানিজ আর সাবসিডি কোম্পানি। ঠিক আছে, তাহলে হোল্ডিং এ যাদের আরো সাবসিডি কোম্পানি আছে, এটা 246 বলা আছে। আরেকটা কি, লিগালি হোল্ডিং কোম্পানি অ্যান্ড ইটস সাবসিডিজ আর ডিস্টিংক্ট অ্যান্ড সেপারেট নেই। লিগালি কিন্তু অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট কিন্তু এরা কিন্তু আলাদা, হোল্ডিং কোম্পানি আর সাবসিডি কোম্পানি কিন্তু সেপারেট ইউনিট, সেপারেট এন্টিটি। ঠিক আছে, হাউএভার ইন সাবস্টেন্স হোল্ডিং এন্ড সাবসিডি কোম্পানিজ ওয়ার্ক এজ এ গ্রুপ, কিন্তু এরা এর ধরো অনেকগুলো হোল্ডিং আছে, S1 S2 S3 অনেকগুলো কোম্পানি আছে। ঠিক আছে, তাহলে এই যে হোল্ডিংটা আছে এই সমস্ত কিছু কোম্পানিগুলো কিন্তু গ্রুপ অফ কোম্পানি হিসেবে কাজ করে। তার জন্য ধরো রিলায়েন্স গ্রুপ অফ কোম্পানি, তাই না, তাহলে তাকে হোল্ডিং, রিলায়েন্স হচ্ছে হোল্ডিং, তার অনেক গ্রুপ অফ কোম্পানি আছে। User of holding company needs financial information of subsidiary to understand the performance and financial position of the group. এই গ্রুপের টোটাল সমস্ত গ্রুপটার, রিলায়েন্স গ্রুপের কি পারফরমেন্স রয়েছে, সমস্ত সাবসিডিয়ারি কি অবস্থায় রয়েছে, সমস্ত কিছু আমার এই কনসোলিডেটেড স্টেটমেন্টের মাধ্যমে জানা যায়। সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলে, কথা হচ্ছে 287 দেওয়া আছে সাবসিডিয়ারি কোম্পানি। ঠিক আছে, কন্ট্রোল দা কম্পোজিশন অফ বিওডি, এক্সারসাইজেস কন্ট্রোল, হ্যাঁ, মোর দেন হাফ, দেখো মোর দেন হাফ মানে 50% এর বেশি টোটাল শেয়ার যদি থাকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে পাওয়ার টু অ্যাপয়েন্ট অর রিমুভ ওয়ান অর মোর মেজরিটি ডাইরেক্টরস, হ্যাঁ, বেশিরভাগ ডাইরেক্টরকে রিমুভ করতে বা যদি অ্যাপয়েন্ট করতে তার ক্ষমতা থাকে, তাকে আমরা হোল্ডিং বলবো। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে তাই মোর দেন পেড আপ শেয়ার ক্যাপিটাল প্লাস কনভার্টেড প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল, যদি এর টোটাল শেয়ার ক্যাপিটালটা থাকে এবং মোর দেন হাফের বেশি থাকে, তবে সেটা কিন্তু একটা হোল্ডিং এর একটা সাবসিডিয়ারি রিলেশনশিপ তৈরি হবে। The companies of 2013 prohibits a subsidiary company from holding shares in the holding company. তাহলে দেখো এখানে কি বলা আছে, এখানে বলছে যে 2013 সালের কোম্পানি অ্যাক্ট প্রহিবিটস করছে সাবসিডিয়ারি কোম্পানি ফ্রম হোল্ডিং শেয়ারস ইন দা হোল্ডিং কোম্পানি। তাহলে সাবসিডিয়ারি কোম্পানি কোনোদিনই কিন্তু হোল্ডিং কোম্পানির শেয়ার নিতে পারবে না। এরপরে দেখো, however a subsidiary company continue to be member holding company when the subsidiary company কি করে, hold such shares as legal representative or deceased member of holding company voting right available। ঠিক আছে, কখন পারবে সেটা বলা আছে। hold such shares as a trustee হিসেবে সে শেয়ার হোল্ডিং করতে পারবে। is a shareholder before it become subsidiary of the holding company। হ্যাঁ, নো ভোটিং রাইট, নো ভোটিং রাইট সাবসিডি হওয়ার আগেই কিন্তু হোল্ডিং মানে এই যে শেয়ার হোল্ডারটা আছে সাবসিডি কোম্পানির আছে, সে সাবসিডি হওয়ার আগেই কিন্তু শেয়ার হোল্ড করতো। হ্যাঁ, তাহলে পারবে। হোল্ড সাচ শেয়ারস অ্যাজ এ লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, অফ ডিসিজড মেম্বার্স অফ দ্য হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানির ডিসিজ মেম্বার যদি ওই ইয়ে করে থাকে আর কি, ডিসিজ মেম্বার বলতে গেলে যে মেম্বার মারা গেছে, হ্যাঁ, কিন্তু ভোটিং রাইটটা অ্যাভেলেবেল আছে, হোল্ড সাচ শেয়ারস অ্যাজ লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, সাচ শেয়ার হোল্ড করতে হবে। লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ মানে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ মানে আইনত প্রতিনিধিত্ব করবে। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে পারবে, এটা ব্যতিক্রম বাস্তব এই তিনটে। তাহলে কি কি তৈরি করব, কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, হ্যাঁ, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তৈরি করব, আর নোটস অ্যাকাউন্ট তৈরি করব, সিমিলার, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব। এই প্যারেন্টস কোম্পানি রিপ্রেজেন্ট ইট ওন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। একটাকে প্যারেন্ট কোম্পানি বলছি, হ্যাঁ, প্যারেন্ট ইজ আ এন্টারপ্রাইজ দ্যাট হ্যাজ নো অর মোর হ্যাজ ওয়ান অর মোর সাবসিডিয়ারি আছে, তাকে প্যারেন্ট বলতে, তাহলে একটা হোল্ডিং কোম্পানি। আর হোল্ডিং কোম্পানি কি করে, কন্ট্রোল করে, কিসের কন্ট্রোল করে, ওনারশিপ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি থ্রু দ্য সাবসিডিয়ারি কোম্পানি, মোর দেন ওয়ান আর হাফ অফ দ্য ভোটিং পাওয়ার কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল অফ দ্য কম্পোজিশন অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরকে কন্ট্রোল করতে পারে। কম্পোজিশন বলতে কি বোঝায় না, ধরো একটা বোর্ডে হয়তো 50 জন মেম্বার আছে, ডাইরেক্টর আছে, সে ডাইরেক্টর মধ্যে মোর দেন 26 জনকে সে কন্ট্রোল করতে পারে, রিমুভ করতে পারে, তার চেয়ারম্যানের পজিশন পাল্টাতে পারে। ঠিক আছে, আর গ্রুপ কাকে বলে, গ্রুপ ইজ এ প্যারেন্ট অ্যান্ড অলওয়েজ সাবসিডিয়ারি। এটা গ্রুপ হচ্ছে কি, এইটা মিলে হচ্ছে গ্রুপ। হ্যাঁ, হ্যাঁ,
এইচ প্লাস S1 S2 S3 এটা হচ্ছে গ্রুপ। ঠিক আছে, এই হচ্ছে প্যারেন্ট। আর এই প্যারেন্ট কি করে, এদের সমস্ত কম্পোজিশনটাকে, এদের কি বলে ওনারশিপ, এদের সমস্ত কন্ট্রোল করতে পারে। এই যার একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট কাকে বলে না, মাইনরিটি ইন্টারেস্ট ধরো একটা কোম্পানি, এইচ একটা কোম্পানি, হ্যাঁ, আর এক্স একটা কোম্পানি। এই এইচ কোম্পানি কিন্তু ধরো 70% শেয়ার হোল্ডিং করে আছে, হ্যাঁ, শেয়ারটা 70% আছে। তার মানে কি 70% এর আছে, তার মানে এই যে শেয়ারটা দুই ভাগে ভাগ হয়েছে, একটা 70% আছে এইচ এর আছে, আর একটা মাইনরিটি আছে 30%। ঠিক আছে, তার মানে যে শেয়ারগুলো বাইরে আছে, এর বাইরে, তারা হচ্ছে মাইনরিটি। তাহলে এদের ইন্টারেস্টটা কিন্তু আমাদের কিন্তু কনসোলিডেটেড স্টেটমেন্টে দেখাতে হবে। That part of the net result of the operation and the net asset of the subsidiary attributable to the interest which are not owned, তাহলে এই যে 30% ওন নয়, তার হোল্ডিং কোন নয়, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি থ্রু সাবসিডি বাই দ্য প্যারেন্ট। ঠিক আছে, হ্যাং করে একটু দাঁড়াও, হ্যাং করেছে, হয়েছে। তাহলে বুঝতে পারলে মাইনরিটি কাকে বলে। আমরা কিন্তু এখন যে বিশ্বাস নিয়ে পড়ছি সেটা হচ্ছে প্রিলিমস এর জন্য পড়ছি। ঠিক আছে, মেন্স এর জন্য পড়বো তখন আরো ডিটেলসে পড়ানো হবে। Equity is the residual interest in the asset of the enterprise after deducting all its liability. Equity কাকে বলে, আমরা ইন জেনারেল কনসেপ্ট যেটা আছে, সমস্ত লাইবিলিটি বাদ দেওয়ার পরে যেটা আমরা রেসিডুয়াল ইন্টারেস্ট পড়ে থাকি, সেটাই হচ্ছে আমার ইকুইটি। এরপর হচ্ছে কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আগে বলে দেওয়া আছে কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বোঝায়। আর দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গ্রুপ অফ দ্য, সমস্ত গ্রুপের, হ্যাঁ, সমস্ত এদের, এই যে এদের নিয়ে, এইচ কে নিয়ে যতগুলো এর সাবসিডি থাকবে সব মিলে আমার কিন্তু একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হবে, প্রফিট ও লস অ্যাকাউন্ট তৈরি হবে, আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি হবে। ঠিক আছে, এদের সমস্ত নিয়ে আমার কিন্তু একটা তৈরি হবে। সার্কামস্টেন্সেস আন্ডার হুইচ সিএফএস মানে কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর প্রিপার্ড, কখন তৈরি করা হয়। S1 should be applied in the preparation and presentation of the consolidated financial statements for a group of enterprise under the control of the parent. ঠিক আছে, consolidated financial statement are the financial statement of a group presented as those of the single enterprise. এটাও ঠিক আছে। 21 S20 does not mandate, কাদের ম্যান্ডেট নয়, which enterprise are required to prepare consolidated financial statement but specified in the rules to be followed where such financial statement are prepared. Space the rule to be followed where such financial statement are prepared. অনেক সময় কি হয় না, does not mandate which enterprise are required to be prepared consolidated statement. কিছু কিছু ক্ষেত্রে হয় যদি consolidated statement তৈরি করতে হয়, স্পেশালি রুল এন্ড রেগুলেশন মধ্যে থাকে। ঠিক আছে, তাদের জন্য কিন্তু রুল এন্ড রেগুলেশন আলাদা থাকে। হোললি ওন পার্টলি ওন সাবসিডি কাকে বলে। হোললি ওন পার্টলি সিম্পল আমি এক কথায় বলে দিচ্ছি। ধরো এটা হচ্ছে তোমার এইচ, এটা হচ্ছে এস, এই এস এর 100% শেয়ার যখন এইচ ওন করবে তখন হোললি হয়ে যাবে। আর যখন পার্টলি কখন হবে, আমাকে এটা দুই ভাগে ভাগ করে পার্ট হয়ে যাবে, এটা একটা থাকবে সাবসিডি থাকবে আর একটা মাইনরিটি ইন্টারেস্টে থাকবে। তাহলে হোললি এন্ড পার্টলি হয়ে যাবে। 80% 20% হতে পারে হোললি পার্টলি। তাহলে হোললি মানে হচ্ছে 100%, পার্টলি মানে হচ্ছে একটা 80% 20%, 75% 25%, হ্যাঁ 50-50 নয় কিন্তু 51% 49% এরকম। পারপোজ অফ দ্য প্রিপারিং দ্য কনসোলিডেটেড কি কারণে করা হয়। দেখো এখানে সেকশন 129 এ বলছে ক্লজ 3 তে, the companies 12-13 mandate the companies having or more one or more subsidiaries to prepare financial statement তৈরি করতে হবে। পারপোজটা কি হচ্ছে, প্রথমত তৈরি করতে হবে, তারপর কিন্তু অ্যাকর্ডিং টু দি সেকশন, এর কোম্পানি সেকশনে বলছে 129 এ
Where a company has one or more subsidiaries, it shall, in addition to the separate financial statement, will prepare a consolidated financial statement and all the subsidiaries in the same form and manner as that of this own. তাহলে কিন্তু এখানে কিন্তু কোম্পানির অ্যাক্টে বলে দিচ্ছে 129 তোমাকে সাবসিডিয়ারি কোনটা কনসোলিডেটেড স্টেটমেন্ট তৈরি করতে হবে। It shall attach a separate statement containing the silent features of the financial statement. তখন কিন্তু যখন এই রিপোর্ট আরওসির কাছে যাবে, ঠিক আছে, আরওসি বা আরডির কাছে রিপোর্ট যাবে, তখন বেসিক্যালি আরওসির কাছে দেয়, তখন কিন্তু তোমাকে স্টেটমেন্ট আলাদা করে জমা করতে হবে। আচ্ছা, exemption from preparation of CA, consolidated financial statement exemption কাদেরকে দেওয়া আছে? যদি ধরো যার 100% আছে সে আবার কি করবে? আমার 100% আমার ওন, তাহলে আমাকে তৈরি করতে হবে না। ওন হোললি own subsidiary, wholly owned subsidiary or partially owned subsidiary in another company, and all its other members, including those not otherwise entitled to vote, having been intimated in writing and for which the proof of the delivery of such intimation is available with the company, do not object that the company not presenting consolidated financial statement. তাহলে বুঝতে পারলে, একটা যে হোল যদি থাকে তাহলে আমি করতে চাই, তার সাথে সাথে বলছি যদি দেখে যে another company operation member, যদি মেম্বাররা others memberরা another member including those not otherwise entitled to vote, যাদের কিন্তু entitled to vote নেই, তারা কিন্তু having been intimated রাইটটিকে কিন্তু ইন্টিমেট করবে। হ্যাঁ, এই প্রুফ অফ ডেলিভারি থাকবে, ইন্টিমেশনটা থাকবে অ্যাভেলেবল উইথ দ্য কোম্পানি, সেই ক্ষেত্রেই তাদের তৈরি করতে হবে না। মাইনরিটিরা বলছে তোমাকে তৈরি করার দরকার নেই, তাহলে হবে। ইট ইজ আ কোম্পানি, হ্যাঁ, কোম্পানি হুজ সিকিউরিটিজ আর নট লিস্টেড or are not in the process of listing on any stock exchange whether in or outside India. যারা কিন্তু লিস্টেড কোম্পানি নয়, অর্থাৎ তাদের শেয়ার সিকিউরিটিজ লিস্টেড নেই বা লিস্টিং এর প্রসেসের মধ্যে নেই, তাদেরকে কিন্তু এক্সাম্পশন দেওয়া আছে। এটা কিন্তু এক্সাম্পশন দেওয়া হয়েছে, এটা কিন্তু অপশনাল, কিন্তু করতেও পারে নাও পারে। Its ultimate or any intermediate holding company files a consolidated financial statement with the register of the ROC, which are in compliance with the applicable accounting standard. Its ultimate or any intermediate holding company, ওর যদি আরো কোনো intermediate holding company files consolidated financial statement, তাহলে কিন্তু করে সেক্ষেত্রে এক্সাম্পশন পেয়ে যাবে। এরপর দেখো স্কোপটা কি আছে, 21 এর স্কোপ কি আছে। The standard should be applied in the preparation of the financial presentation of the consolidated financial statement for a group of enterprises under the control of the parent. এখানে কিন্তু স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লাইড হবে, এখানে কিন্তু অ্যাপ্লাইড হবে প্রিপারেশন। এই স্ট্যান্ডার্ডটা কি জন্য অ্যাপ্লাই হয় না, ফিনান্সিয়াল স্টেটমেন্ট সিএফএস কন্ট্রোলার কি বলছি তোমার কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য এটা অ্যাপ্লাই হবে। This standard should also be applied in accounting for investment, in its subsidiary, the separate financial statement of a parent. Investment এখানে apply হবে। In the preparation of consolidated financial statement, other accounting standard also apply in the same manner as they apply to the separate statement. ঠিক আছে, তাহলে দেখো এখানে স্ট্যান্ডার্ড ডাজ নট ডিল উইথ, এটা কিন্তু অ্যামালগেমেশনের ক্ষেত্রে ডিল করে না, এটা কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েটের ক্ষেত্রে ডিল করে না, এটা কিন্তু অ্যাকাউন্টিং অন ইনভেস্টমেন্ট জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে ডিল করে না। এখানে কিন্তু ইনভেস্টমেন্ট লেখা আছে, কিন্তু ইনভেস্টমেন্টটা কিন্তু AS13, হ্যাঁ, AS13 এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, আর অ্যামালগেশনের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এই 9 নম্বর কনসেপ্ট আমি লাস্ট বলবো, কন্ট্রোলটা আমি আগে বলে নিয়েছি, যদিও তাও একটু বলা আছে। Control exists when the parent owns directly or indirectly through subsidiaries more than one half of the voting power. More than one half, কিন্তু more than 50%, এটা হচ্ছে one half মানে হচ্ছে more than 50%, ইকুয়াল টু না, ইকুয়াল টু হলে হবে না, more than 50%, ইকুয়াল টু হলে তো সমান সমান হয়ে গেল, তাই না। Control also exists when an enterprise controls the composition of the board, হ্যাঁ, বোর্ডের মেম্বারদের কম্পোজিশনটাকে সে যখন কন্ট্রোল করতে পারে, or the corresponding governing body
in case of enterprise not being a company, so as to obtain economic benefit from the activities. Economic benefit নিচ্ছে। An enterprise may control the composition of the governing body's entities. The board of directors in case of a company has power to appointment or remove the directors. এই দেখো এই কন্ট্রোলিং সিস্টেম সিম্পলি জিনিস হচ্ছে দুটো জিনিস। এক নম্বর হচ্ছে তোমার বোর্ডকে কন্ট্রোল করতে পারে, বোর্ড মেম্বারদের রিমুভ করতে পারে। বোর্ড মেম্বারকে রিমুভ করতে পারে, অ্যাপয়েন্ট করতে পারে, চেয়ারম্যান চুজ করতে পারে। আর 2 নম্বর হচ্ছে কি আমার শেয়ার ক্যাপিটালটা যেন মোর দেন 50% থাকে। এই দুটো থাকলে কিন্তু তোমার কি হয়ে যায়, 50% থাকলে এইটাই কিন্তু হোল্ডিং আর সাবসিডিয়ারি রিলেশনশিপ তৈরি করতে। A person appointed as director follows necessarily from his appointment to a position held by him in that enterprise, or the director is nominated by that enterprise or subsidiary thereof. The governing body in case of any entity other than company has power to appointment or remove। একই জিনিস বলছে, ঠিক আছে। এটা তো আমি আগে বললাম কি এটা তার এক্সক্লুশন ফ্রম দ্য প্রিপারেশন অফ কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। টেম্পোরারি কন্ট্রোল হলে চলবে না, আর লং টার্ম রেস্ট্রিকশন থাকলে চলবে না, ঠিক আছে। টেম্পোরারি যদি কন্ট্রোল থাকে, আমি 50% কন্ট্রোল টেম্পোরারি করেছি, পার্মানেন্টলি নয়, সাময়িকের জন্য হয়েছে, কিন্তু সেটা কিন্তু হবে না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটাই ছিল আজকের বিষয় যে আমি কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেট সম্বন্ধে একটা বেসিক নলেজ, এই যে এমসিকিউ এর জন্য কিন্তু মাইনরিটি ইন্টারেস্ট বলা এই জিনিসগুলো থাকতে পারে। আর একটা তোমার ব্রাঞ্চ অ্যাকাউন্টিং একটা বেসিক নলেজ, এটা আলোচনা করলাম। তার সাথে আলোচনা করলাম এখানে 25 খানা আমার এমসিকিউ আলোচনা করলাম। তাহলে এই দুটো ব্যাপারে কিন্তু আমি আরেকদিন করব, যেখানে দুটো মিলে আমার যা আরো 50 খানা যা প্রশ্ন হবে, দুটো মিলে আরো হয়তো 50-60 খানা প্রশ্ন হবে, এমসিকিউ হবে, দুটো আলোচনা করে আমি এটা শেষ করবো। এমসিকিউ করবো, কিন্তু যখন আমরা ফাইনাল মেন্সের জন্য করবো সেটা তো আলাদা এক্সট্রিম লেভেলের পড়াশোনা হবে। এখানে তো মেন্সের জন্য হচ্ছে না, এটা বেসিক কনসেপ্ট যেটা এমসিকিউ এর জন্য হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে থাকো, শেয়ার করো এবং লাইক করো, এবং অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।